প্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদ আনন্দের সুরক্ষায় প্রতিদিন। আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার অমিতা হাসান। আমাদের অনুষ্ঠানটি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া এবং পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটালের সৌজন্যে আমরা আসলে ঈদে নানান রকম বিষয় নিয়ে কথা বলে থাকি। বিশেষ করে আমরা রোগ ব্যাধি এবং বিশেষ করে ঈদে যেরকম সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে বিশেষ কথা বলে থাকি। কিন্তু আজকে আমরা একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে সৌন্দর্য রক্ষায় ত্বকের যত্ন। আমরা জানি মানুষ সৌন্দর্যের পূজারী। সেই প্রাচীন কাল থেকে আমরা সৌন্দর্যের জন্য চর্চা করে আসি। আমরা দেখেছি সেটি যুগের পর যুগ, এবং বর্তমানে যে আধুনিক যুগ রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে চর্চিত হচ্ছে। কিন্তু আসলে কি এই ত্বকের যত্নে আমাদের যা করা উচিত তা কি আমরা করছি? ঈদের আনন্দে আমরা সাচ্ছি, আমরা আনন্দ করছি, আমরা অনেক খাওয়া দাওয়া করছি, কিন্তু ত্বকের যত্নও কিন্তু একই সঙ্গে খুব গভীরভাবে সম্পৃক্ত। সেই ত্বকের সৌন্দর্যটিকে আমরা কিভাবে ধরে রাখতে পারি, আমাদের খাবার দাবারের সাথে ত্বকের সৌন্দর্যের কী সম্পর্ক রয়েছে, এই সবগুলো বিষয় আজকের এই ঈদের আনন্দের সঙ্গে আপনাদের সাথে আলোচনা করতে চাই। এবং সেই আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সৌন্দর্যের একজন দম্পতি। আমি পরিচয় করছি তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার মেহরান হোসেন, স্কিন বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, ডার্মাটোলজি বিভাগ, US বাংলা মেডিকেল কলেজ, কনসালটেন্ট ডার্মাটোলজি, সিটি হসপিটাল, ঢাকা। ডাক্তার মেহরান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ চ্যানেল 24-কে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। এবং একই সঙ্গে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি ডাক্তার ফাহরিয়া জেসি পারিসা, কনসালটেন্ট ডার্মাটোলজি বিভাগ, সিটি হসপিটাল, ঢাকা। ঈদ মোবারক and thank you so much. অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে মেহরান এবং ডাক্তার পারিসা দুজনেই একই সঙ্গে একই সুতোয় বাঁধা, সুই সুতোর মতো একসাথে আছেন, দাম্পত্য জীবন একসাথে করছেন। একই সঙ্গে এই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যে ডার্মাটোলজি বা সৌন্দর্যের মতো বিষয়টি, একই সঙ্গে দুজন কিভাবে আসলেন, একই যে বিশেষজ্ঞ যে অংশটি রয়েছে সে জায়গায় ডার্মাটোলজিকে কেন বেছে নিলেন? মেহরানের কাছে আমার প্রশ্ন ঈদের শুরুতেই। যদি আমাকে খুব সহজে জিজ্ঞেস করেন যে কেন বেছে নিলাম, আমার কাছে মনে হয় যে এটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। চ্যালেঞ্জ আসলে সবগুলো বিষয়ই আছে, হ্যাঁ, মেডিকেল সায়েন্সের যতগুলো স্পেকট্রাম আছে প্রত্যেকটাই চ্যালেঞ্জিং, বাট এখানে না অনেক ধরনের ইন্টারেস্ট। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে ডিজিজগুলোর প্রোগ্রেশন ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে এটা কিন্তু আপনি ভিজিবলি দেখতে পাচ্ছেন, নিজের চোখে দেখা যাচ্ছে। এটা আপনি স্কিন একটা অসুখ হলো, ভালো হলে কিন্তু রোগী নিজে দেখতে পায় এবং ওটার আনন্দটা কিন্তু অন্যরকম দ্বিগুণ। আর আরেকটা হচ্ছে যে এখানে যদি আরেকটু অন্যভাবে বলি যে এখানে লেস ইমার্জেন্সি কন্ডিশন থাকে। আচ্ছা, ওইটা একটা রিজন আর কি আমার আসার পিছনে। অসংখ্য ধন্যবাদ। ডাক্তার পারিসা, আপনার কাছে আসি। দুজন একই পরিবারের, দুজন একই বিষয়ে কাজ করছেন। বিষয়টি কি আসলে মাঝে মাঝে এরকম হয় যে কর্মস্থলের বাইরেও, ঘরের ভিতরেও কোনো বিষয়ে আলোচনা হয় একই বিষয়টি নিয়ে, যে কিভাবে চলছে, কিভাবে হচ্ছে, সব কিছু নিয়ে? এটা অলওয়েজ করা হয় বলতে গেলে। এটা বাসায় করা হয়, কোথাও খেতে গেলেও করা হয়, দেশের বাইরে ঘুরতে গেলেও করা হয়, মানে একই সঙ্গে যুক্ত আছে। পার্ট অফ লাইফ। অসংখ্য ধন্যবাদ। মেহরান, ঈদ আসলে কেমন কাটছে? এবারেরটা যদি বলি আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে, বিকজ দেখা যায় যে অন্যান্য সময় আসলে ব্যস্ত থাকতে হয়, আর যানজটের কারণে অনেক জায়গায় আসলে যাওয়া হয়ে ওঠে না। তো ঈদে যেটা বেস্ট পার্ট আমার কাছে মনে হয় যে নিজেকে মি টাইম পাওয়া যায় অনেক। দেখা যাচ্ছে বন্ধু বান্ধবদের সাথে একটু কথা বলা হয়, কিংবা সুযোগ হলে দেখা করা হয়, আর খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়, বিকজ দেখা যায় যে রাস্তাগুলো কম্পারেটিভলি অন্য সময়ের তুলনায় অনেক ফাঁকা থাকে। তো সব মিলায় বেশ এনজয়েবল আমার কাছে, মানে আমার কাছে ইটস এ ভেরি এনজয়েবল টাইম, এই 3-4-5 দিন আর কি। খুবই চমৎকার করে বললেন। ডাক্তার পারিসা, ঈদের শুরু কিভাবে করেন? কারণ ঈদে তো দেখা যাচ্ছে যে মানে বাইরের যে কাজগুলো রয়েছে তার থেকে ঘরের ভিতরের কাজের পরিমাণটি বেশি। কিভাবে ম্যানেজ করেন একই সঙ্গে চেম্বার এবং ঘরের রান্না বান্না সব কিছু করতে হয়? আমি রান্না বান্না করতে পারি না, কখনো করিও না। আর ঈদের দিন অফকোর্স অনেক লেট ওঠা হয়, আর ঈদে আমার মেইন অ্যাট্রাকশন হচ্ছে ফুড। সো আমার ঈদ শুরু হয় খাওয়া দাওয়া দিয়ে শুরু আর কি। আর আগে সালামি পেতাম, এখন তো পাই না, এখন কেউ দিচ্ছে না। একই সঙ্গে আমি জানতে চাই যে ঈদের সাজাগোজার যে বিষয়টি রয়েছে, মানুষ তো আসলে সৌন্দর্যের পূজার, আমি শুরুতেই বলেছি, আপনার সাজগোজটা কিভাবে শুরু হয়, কিভাবে করেন? ঈদের দিন একটু লেজি লাগে করতে, মানে ঈদের দিন একটু ঘুমানো হয় বেশি। আচ্ছা, ঈদের পরের দিনগুলোতে একটা ভাইব আসে ঈদের, তখন স্টার্ট হয়।
আচ্ছা, আমরা মেরানের কাছে আসি। ডক্টর মেরান, আমরা যেটা বলছিলাম যে ঈদের আসলে এই যে ঈদের আনন্দময় কোনো স্মৃতি আছে যেটা আসলে মনে করলে এখনো হাসি পায়, বা মনে হয় যে না আবার ফিরে গেছি পুরনো দিনে, এরকম কোনো স্মৃতি? আপনি ঈদ বলতে এখানে দুইটা ঈদের যে কোনো একটা ঈদ না করব? যে কোনো ঈদই বলছি, কোরবানি ঈদে যেটা। আসলে স্মৃতি যদি স্পেসিফিক্যালি বলেন, ওভাবে করে বলাটা কঠিন। মানে ছোটোবেলায় দেখা যাচ্ছে ছোট ছোট করে অনেক মজার মজার স্মৃতি আছে। যেমন একটা সময় দেখা গেছে যে আমি যখন 7-8 বছর ছিলাম, তখন পরের দিন কোরবানি ঈদ। তো দেখা যাচ্ছে, এটা মনে করলে মাঝে মাঝে হাসি পায় যে গরুটা তো সাধারণত বাধা থাকে। হ্যাঁ, তো আমার সবসময় মনে হতো যে আমি একটু শয়তানি করবো, দুষ্টামি করবো, মানে ডিফারেন্ট কিছু করবো যেটা বাসার মধ্যে একটা আলোড়ন তৈরি করে ফেলবে। তো দেখা গেল আমি গরুটা ছেড়ে দিচ্ছি, বাঁধনটা ছেড়ে দিয়ে আবার সবাইকে বলছে আল্লাহ গরু ছুটে গেছে। তো দেখা যাচ্ছে পুরা বাসা রাত 2টা-2:30টার সময় হইচই পড়ে গেছে পুরা। তো পরে অবশ্য এটাকে উদ্ধার করা সম্ভব হয়েছিল, বাট এই একটা জিনিস আমার কাছে মজা লাগে, মাঝে মাঝে মনে করলে খুব হাসি পায় আর কি। এখন ছেড়ে দিলে কিন্তু বিপদ আছে না? এখন ছেড়ে দিলে বিপদ আছে, দেখা যাচ্ছে যে মানে কাকে এটা আঘাত দৌড়াতে হবে, কাকে ইনজুরি করলো। পারিস, আপনার কাছে একেবারেই আমরা মেডিকেল সাইডে চলে আসি। বিশেষ করে আমরা দেখেছি যে ঈদের সময় খাওয়া দাওয়ার বিষয়টি নিয়ে আমি বলি। আপনি শুরু করেছেন খাওয়া দাওয়া নিয়ে। ঈদের খাওয়া দাওয়া নিয়ে বিশেষ করে এই কোরবানির ঈদে দেখা যাচ্ছে যে গরু, খাসি, মানে যে খাবারগুলো আমরা ইউজুয়ালি অত সচরাচর ফ্রিকোয়েন্টলি গ্রহণ করি না, এগুলো বেশি খাওয়া হচ্ছে এবং পেট পুরে খাওয়া হচ্ছে, বারে বারে খাওয়া হচ্ছে, বিভিন্ন বাসায় খাওয়া হচ্ছে। তো অনেকেই দেখা যাচ্ছে যে অ্যালার্জিক কিছু প্রবলেম রয়েছে, যে গরু মাংস খাওয়ার সাথে সাথেই শরীরের মধ্যে কিছু র্যাশ চলে আসে। কিন্তু আসলে তো একটি উৎসবে তো সবাই নিজেকে প্রতিরোধ করতে পারে না। তো এই অ্যালার্জির সাথে এই মানে বিফের বা গরুর বা এই রেড মিটের সম্পর্কটাকে কিভাবে আসলে মিনিমাইজ করা যায়, বা আসলে কতখানি সম্পর্কযুক্ত? এটা অনেকখানি সম্পর্কযুক্ত। এটা মিনিমাইজ করা কি খাবে না, এটাই মিনিমাইজ করা যায়, অনেক সময় হয়ে ওঠে না, অনেক বড় একটা স্যাক্রিফাইস। কিন্তু সেক্ষেত্রে কি করা, যদি কারো যদি র্যাশ উঠেই যায় বা একটা অ্যালার্জিক প্রবলেমই হয়, আমরা যেটা আর্টিকেরিয়া বলি বা অ্যালার্জিক রিঅ্যাকশন বলি, সেক্ষেত্রে সে একটু প্রিকশন নিতে পারে, অ্যান্টিহিস্টামিন নিতে পারে, আর অবশ্যই সে একটু কম খাবে, একটু কনসিয়াস থাকবে। জি, যখনই এই ধরনের সমস্যাগুলো হবে তখন নিশ্চয়ই যে খাওয়ার আগে আর ওই টাইমটায়। খুবই খুবই চমৎকার বললেন। ডক্টর মেহরান, আপনার কাছে আসি যে ঈদে মানে বিশেষ করে ওনারা সাজেন, আপনারা দেখেন, তো এই সাজার মাঝেও দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের স্কিনের কিছু প্রবলেম হয়ে থাকে, যারা হয়তো বিভিন্ন ধরনের লোশন, ফাউন্ডেশন, অনেক সময় ফেস পাউডার, মানুষ সৌন্দর্য রক্ষায় যা যা করে, তো এই ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে কিনা রোগীরা, যে কিছু একটা ইউজ করলো বা কেমিক্যাল বা কোনো কিছু, তার পরবর্তী সমস্যা নিয়ে কতখানি আসলে এই ধরনের ঈদের টাইমে যদি আপনি যে মেকআপ রিলেটেড ইস্যু বলেন, তাহলে দুইটা জিনিস নিয়ে আমাদের কাছে একটু বেশি আসে বা ঈদ পরবর্তী সময় আসে। একটা হচ্ছে মেকআপ বা কেমিক্যাল থেকে মুখে বিভিন্ন ধরনের ডার্মাটাইটিস হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ACD, অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এটা ইউজুয়ালি হয় হচ্ছে বিভিন্ন সাবস্টেন্স ইউজের ফলে। এই সাবস্টেন্স হয়তো তাকে স্যুট করছে না, অথবা তার কাছে এটা হয়তো কেমিক্যালটার মধ্যে ভেজাল ছিল, অনেক কারণ হতে পারে। আরেকটা যেটা হয় কমনলি, অনেকে আসে এই সময় চুলে কলপ করেন। হ্যাঁ, কলপ করা থেকে দেখা যাচ্ছে তার মুখ, ঠোঁট এগুলি ফুলে যায়। হ্যাঁ, এটা একটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। এই ক্ষেত্রে একটা অ্যাডভাইস হচ্ছে উনি তখন নিকটবর্তী হসপিটালে যাবেন। তখন আপনার বিশেষজ্ঞ খোঁজারও প্রয়োজন নেই, চেম্বারে যাওয়ারও প্রয়োজন। আপনি হসপিটালে যাবেন, আপনার আগে অ্যাকিউট কন্ডিশনটা কন্ট্রোল করা দরকার। ওটাকে আমরা বলি ICD, ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। খুব স্বাভাবিক। এই সময় দেখা যায় অনেকেই সেলুনে যে ঈদের আগে একটু এটা ওটা করে, দেখা যাচ্ছে যে আসলে কি জিনিস ইউজ করছে বা না করছে এটা তো আসলে বোঝা সম্ভব না। আরেকটা খুব কমন হয় মেয়েদের ক্ষেত্রে, সেটা হচ্ছে হাতে মেহেন্দি দেওয়া থেকে দেখা যাচ্ছে হাত ফুলে ওখানে বুলাস একটা ইরাপশন তৈরি হয়ে যায়। হ্যাঁ, বুলাস ইম্পেটাইগো অথবা বুলাস আর্টিকেরিয়া, হ্যাঁ, দেখা যাচ্ছে পানির ঠোসার মতো পড়ে যাচ্ছে। ওটা কিন্তু তখন দেখা যাচ্ছে হাতটা দেখতেও ভয়ঙ্কর লাগে। তো এরকম ক্ষেত্রে আপনারা অবশ্যই নিকটবর্তী হসপিটালে যাবেন। মানে এখন তো অনেক জায়গায় দেখছি যে বিভিন্ন মেহেদি উৎসব বা এই ধরনের কিছু হচ্ছে, অনেকেই যারা তরুণীরা যারা রয়েছেন বা অনেকে যারা রয়েছেন, তারা কিন্তু খুব এটার প্রচলন হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে মেহেদিগুলো কিন্তু ন্যাচারাল না, অনেকে দেখা যাচ্ছে কেমিক্যাল কিছু ইউজ করছে। মোস্ট অফ দ্য কেসেসে কেমিক্যাল। এখন তো বিভিন্ন ধরনের উৎসব হয়, আগে দেখা যেত বাড়িতে বাড়িতে হতো, এখন দেখা যাচ্ছে বিভিন্ন সেন্টারে, রেস্টুরেন্টে, তারপরে ক্লাবে, কমিউনিটি হলে, হ্যাঁ, একটা উৎসবের মতো শপিং মলে হচ্ছে বিভিন্ন জায়গায়। যেমন রোজার ঈদের সময় দেখলাম যে যেমন আড়ং বা বিভিন্ন জায়গাতে দেখলাম যে ওখানে সুন্দর সুন্দর করে করতেছে, বাট ওই জিনিসটা একটু সতর্ক থাকা।
আপনার কার কিসে অ্যালার্জি হয় এটা আসলে বোঝাটা কঠিন আগের থেকে, এটা টেস্ট করা যায়, বাট সবাই তো আর টেস্ট করে মেহেন্দি দিবে না বা টেস্ট করে কলম দিবে না, ইটস ভেরি ডিফিকাল্ট প্র্যাকটিক্যালি। তো এই জিনিসগুলো যদি আপনারা লক্ষণ দেখেন তাহলে একটু সতর্ক হওয়া, চিকিৎসকের শরণাপন্ন হয়, এই দুটোই। আমি আসলে ডক্টর পারিসা আপনার কাছে আসি, যে সমস্যাগুলো নিয়ে রোগীরা আপনাদের কাছে সচরাচর আসেন, বিশেষ করে যারা উঠতি বয়সের বা ইয়াং এজ পিপল যারা রয়েছেন, সেটা হচ্ছে মুখের মধ্যে ব্রণ বা একনি যেটা আমরা বলি। তো এই একনিটা কিন্তু মুখের সৌন্দর্যকে আসলে খর্বিত করে, এবং আমরা দেখেছি যে এটি নিয়ে ভীষণভাবে অনেকে ডিপ্রেশনেও চলে যায়, সামাজিকভাবে অনেকে হেয় প্রতিপন্ন হয়। এই একনি বা এই ব্রণের আসলে আমি বলবো যে ফিজিওলজিক্যাল কিছু কজ থাকে, অনেক সময় দেখা যাচ্ছে হরমোনাল কিছু ইস্যুস থাকে, এছাড়াও তাদের রিপিটেডলি যাদের হচ্ছে বা সন্দেহ হচ্ছে, তাদের জন্য আসলে কি ধরনের পরামর্শ আপনারা দিয়ে থাকেন? আচ্ছা, অ্যাকনি এট ফার্স্ট থিং হচ্ছে যে অনেকে এটাকে ডিজিজ হিসেবেই নেয় না, কিন্তু যত দিন যাচ্ছে অ্যাকনি পেশেন্ট বেড়ে যাচ্ছে, হোক মেয়ে হোক ছেলে, মেয়েদের বেশি হচ্ছে। তো এটা অনেক সতর্কতার অভাব থেকে হচ্ছে। অনেকে এটা ইউজ করছে অনলাইনে দেখে, এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট, যেগুলোতে অনেক স্টেরয়েড থাকে। ইনিশিয়ালি অনেক সুন্দর হয়ে যায় স্কিন, মিরর স্কিন হয়ে যাচ্ছে, মানে স্মুথ হয়ে যায়, তারপরে দেখা যাচ্ছে যে তারপর অ্যাকনি হচ্ছে, যেটাকে আমরা বলি স্টেরয়েড অ্যাকনি। তার মানে এক্ষেত্রে আমার সিরিয়াস থাকতে হবে যে আমি কোন প্রোডাক্ট ইউজ করছি, এটা মেডিকেটেড কিনা। আর অ্যাকনি হলে কখনো এটাকে নেগলেক্ট করা যাবে না, ডক্টরের কাছে যেতে হবে। আর আরেকটা অ্যাকনি, যেটা অ্যাকনির সাথে পিসিওএস খুব রিলেশন থাকে, যখনই অ্যাকনিটা জ লাইনটা ক্রস করে যায়, দ্যাট ইজ রিলেটেড টু পিসিওএস, তখন আমাকে গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে। তো অ্যাকনি জিনিসটাকে কোনোভাবেই মানে ক্যাজুয়ালি নেওয়া যাবে না, এটাকে একটু রোগ হিসেবেই দেখতে হবে, এবং আমার মনে হয় যে একজন যোগ্য ডার্মাটোলজিস্টের অধীনেই চিকিৎসাটি সায়েন্টিফিক ওয়েতে ট্রিট করতে হবে, নট ইন আ বিউটি পার্লার ওয়ে। একদম একদম যথার্থ বলেছেন। আমরা আসলে ঈদ এবং সৌন্দর্য দুটি বিষয় নিয়ে কথা বলছি। দেখা যাচ্ছে যে আমরা একটি বর্ষার শুরু, এবং গরম কিন্তু এখনো কমেনি, একটা আর্দ্র আবহাওয়ার মধ্যে আমরা বসবাস করছি, এবং এই মধ্যেই দেখা যাচ্ছে যে এই গরু কাটাকাটি চলছে, মানুষজন বাইরে যাচ্ছে, বিশেষ করে অনেকেই গরমে ঘেমে নিয়ে একাকার হচ্ছে বাইরে গেলে। তো এই যে আর্দ্রতার কারণে ত্বকের আসলে কি ধরনের সমস্যা হতে পারে, এবং আসলে মুখের মধ্যেও কিন্তু কিছু ধরনের সমস্যা হয়ে থাকে এই কারণে, সেই জিনিসগুলো জানতে চাচ্ছি। আসলে এই সময় তো এই মে জুন জুলাইতে আমাদের বর্ষাকালের সিজন, আসলে জুন জুলাই যদি স্পেসিফিক বলি, তো এই সময় আসলে বাতাসে আর্দ্রতা একটু বেশি থাকে বা হিউমিডিটি বেশি থাকে। বাট এবার কেন জানি মনে হচ্ছে জিনিসটা একটু বেশি, হ্যাঁ, একটু আগের থেকে বেশি। তো আর্দ্রতাজনিত কারণে বা হিউমিডিটির কারণে কয়েকটা কমন ত্বকের যে সমস্যাগুলো, আমি ওগুলি একটু বলি। যেমন আমাদের মুখে একনি হয় খুব কমনলি, বা ব্রণ হয়। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে গোটা গোটা উঠে, সেটা মুখে হতে পারে, মাথায় হতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে ফলিকুলাইটিস। তারপরে একটু অপেক্ষাকৃত বাচ্চাদের যেটা হয় সেটা হচ্ছে ঘামাচি, যেটাকে আমরা বলি মিলিয়েরিয়া। তো মিলিয়েরিয়া আবার অনেকগুলো টাইপ থাকে। আবার কিছু ব্যাকটেরিয়াল ডিজিজ হয়, ইম্পেটাইগো হয়, দেখা যাচ্ছে খোসপাঁচড়া বা স্ক্যাবিজ এসব বেড়ে যাচ্ছে। আর খুব কমনলি দেখা যায় যে ফাঙ্গাল ডিজিজগুলো বেশি হয়, বিকজ ময়েশ্চার এবং হিউমিড ওয়েদার হচ্ছে ফাঙ্গাসের জন্য আইডল ফর গ্রো, মানে গ্রো, রাইট। তারা এটাতে গ্রো করতে, তারা এটাই খুঁজে, এই অ্যাটমসফিয়ারটাই খুঁজে। তো সুতরাং এই ক্ষেত্রে ফাঙ্গাসের প্রকোপটা অনেক বেড়ে যায়, এবং ত্বকের মধ্যেও দেখা যাচ্ছে, হ্যাঁ, যেটা ছুলি বললেন, ছুলি, দাগ, এগুলো অনেক বেড়ে যায়, এগুলো অনেক সাদা সাদা হয়ে যাচ্ছে, একটু অনেক সময় বাদামি বর্ণ হয়ে যাচ্ছে, ভার্সিকালার, অনেক সময় একটু ভেরিয়াস কালার এটা প্রকাশ পায়। তো এই জিনিসগুলো কমনলি হয়। এছাড়াও আরো অনেক ডিজিজ হয়, বাট এগুলি আমরা দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য কেসেসে এই ধরনের ডিজিজগুলো নিয়ে আমাদেরকে ডিল করতে হয় আর কি। আচ্ছা, চমৎকার করে বললেন। আমি পারিসার কাছে আসি। পারিসা, ঈদে ঘোরাঘুরি হয়? ঘুরতে যান? হ্যাঁ, অফকোর্স ঘোরা হয়। সঙ্গে সময় দেয় ডাক্তার মেহরান? অফকোর্স দেয়, দিতে বাধ্য না? আচ্ছা, তাহলে আমরা বলি যে এই যে ঘোরাঘুরি ব্যাপারটা তো খুব আনন্দদায়ক, এবং একই সঙ্গে যেটি হচ্ছে যে মানুষ কিন্তু চায় তার সারাটি জীবন মানে এই তারুণ্যের মধ্যে দিয়ে কাটাতে, মানে যৌবনের মধ্যে দিয়ে কাটাতে, কিন্তু বয়স তো থেমে থাকে না, ধীরে ধীরে সেটি বাড়তে থাকে। এক সময় ত্বকে বলিরেখা তৈরি হয়, ভাঁজ তৈরি হয়, মানুষ দেখতে পায় আয়নায় যে তার বয়স হচ্ছে। কিন্তু আমরা আসলে এই আধুনিক সময়েও থেকেও সেটিকে ঠেকানোর জন্য আসলে বা অ্যাস্থেটিক ডার্মাটোলজির যে অপশনগুলো রয়েছে, সেটি কি কি করা যেতে পারে? আচ্ছা, ছেলেদের বলবো না মেয়েদের বলবো? উভয়েরই শুনতে চাই। আচ্ছা, ছেলে মেয়ে সবার ক্ষেত্রে বলবো যে ফুড হ্যাবিটটা কন্ট্রোল করা, নিজের ওয়েটটা কন্ট্রোলে থাকতে, কেউ যদি এক্সারসাইজ করে রেগুলারলি, ভালো ফুড খায়, সেটা অবশ্যই আমাদের অনেক হেল্প করে ইয়াং থাকার জন্য। আর স্ট্রেস ফ্রি থাকা আর কি, কোনো স্ট্রেস নেওয়া যাবে না, যেটা আজকালকার যুগে অনেক বেশি।
আমাদের দেশে আমাদের দাদি নানিরা ওনারা তো এত কিছু পেত না, স্টিল ওরা অনেক প্রিটি ছিল, যেটা সত্য কথা। ফুডের জন্য, এনভায়রনমেন্টের জন্য আচ্ছা। ওরা তো ফরমালিন খেত না। আর যদি আমি ডার্মাটোলজির সাইড থেকে আসি, জি। তাহলে সেক্ষেত্রে যাদের অনেক মেলাজমা হচ্ছে অথবা যেটাকে আমরা মেচথা বলি বাংলায়, মেয়েদের বেশি হয়, প্রেগনেন্সি টাইমেও Pregnancy হয়। related, after তো pregnancy। সেক্ষেত্রে আমরা কেমিক্যাল পিল করি, ফুড হ্যাবিট মেনটেন করতে বলি, আস্তে আস্তে চলে যায়। জি। কোনোটা এপিডার্মাল হয়, কোনোটা ডার্মাল হয়, ওটার উপর ডিপেন্ড করে লেজারটা করা হয়। যদি এমন হচ্ছে জিনিসটা এপিডার্মাল, সেক্ষেত্রে একরকম ফ্রিকোয়েন্সি হবে, ওয়েভলেন্থ একরকম হবে, ডার্মাল হলে আরেক রকম হবে। আর কেমিক্যাল পিলটাও ভ্যারি করে কার স্কিনের জন্য কোনটা আসলে স্যুট করবে। হ্যাঁ। এটি আর একটি। সানস্ক্রিন আমরা একদম পাত্তা দিচ্ছি না। আমরা তো আগে 30+ এই জিনিসটা মেনটেন করতাম, কিন্তু এখন তো বাংলাদেশের এমন এক অবস্থা যে মনে হচ্ছে যে দুবাই থাকি, বাংলাদেশ থাকি না। সো অলওয়েজ বলি যে 50+ SPF এ চলে যেতে, মানে and- সানস্ক্রিন প্রোটেকশনটি অ্যান্ড অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে সানস্ক্রিনটা ইউজ করতে। বাইরে যাওয়া। আর সানস্ক্রিনের সাথে অফকোর্স ছাতা ইউজ করলে ভালো হয়, জি। একটু সরাসরি লাইট যাতে কাপড় রোদটা পরলে, যাতে না হ্যাঁ লাগে একই সঙ্গে। সেটা খুব হেল্প করে। আরেকটি যেটি বলেছিলাম যে বয়সজনিত কারণে যে এই যে রেখাগুলো হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে চামড়া বলি রেখা। কুঁচকে যায়, বলি রেখা যেটা আমরা বলি, তো সেগুলো থেকে আসলে কি করা সম্ভব? আচ্ছা, এখন সবাই বোটুলিনাম টক্সিন, যেটাকে আমরা আদর করে বোটক্স বলি, বোটক্সটা ইউজ করে। বোটক্স করলে ওগুলা কন্ট্রোল করা যায়। সেটা এক একজনের এক এক রকম লাগে, ছেলেদের বেশি লাগে, ছেলেদের দেখা যাচ্ছে 50 to 100 ইউনিট লাগছে, মেয়েদের 30 to 60 ইউনিট লাগছে এই জায়গার জন্য। তো এক একজনের জন্য এক এক রকম। বটক্সগুলো। এটি একটি বিষয়। এবং লেজারের কথা বলেছেন, লেজারের সাথে আরেকটি বিষয় যুক্ত, অনেকের দেখা যাচ্ছে অবাঞ্ছিত কিছু লোম অথবা মানে কিছু মোল বা এই ধরনের কিছু থাকে যেটা সৌন্দর্য রক্ষায়ও মানে তারা আসলে অনেক সময় এটাকে রিমুভ করতে চায়। সেক্ষেত্রে কি আসলে এগুলোর ভূমিকা রয়েছে কিনা? লেজার করা যেতে পারে, ডায়োড করা যেতে পারে। সেটা হচ্ছে একটা সেশন থাকে, মানে নিজে নিজে করলে হবে না যে আমি আজকে আসলাম, 3 তারিখে আসলাম, 17 তারিখে আসলাম, এভাবে না। মানে একটা পুরো সেশন একটা সেশন থাকে, একটা টাইমিং থাকে। জি। অনেকে দেখা যায় লেজারটা করে পার্লারে যে ওয়্যাক্সিং করে ফেলে, তখন কিন্তু ইয়েগুলো পাওয়া যায় না লেজারের জন্য। সো ওটা টোটালি যখন কেউ মানে অবাঞ্ছিত লোম রিমুভ করতে যাবে, কমপ্লিটলি ডার্মাটোলজিস্টের কেয়ারেই থাকতে হবে পুরোটা সময়। হ্যাঁ। মানে অধৈর্য হলে হবে না, মানে না। একটু সময় দিতে হবে, যেটা আপনার কথা Exactly. বুঝতে পারলাম। আচ্ছা ডাক্তার মেহেরান, আপনার কাছে আসি যে সৌন্দর্য আসলে একটি সময় ছিল যে শুধুমাত্র নারীর সৌন্দর্যটিকেই আমরা সবচেয়ে বেশি গল্পে, উপন্যাসে, বইয়ে সব জায়গায় দেখেছি, কিন্তু এখন দেখছি যে পুরুষরাও কিন্তু সৌন্দর্য সচেতন, বিশেষ করে যে অনেকেই বিভিন্ন প্রফেশনাল কারণে হোক বা আসলে নিজেকে ভালো লাগে। সৌন্দর্য এক ধরনের আত্মবিশ্বাস, যেটি তার ভিতরের বিশ্বাসটিকে আরও বাড়িয়ে দেয়। পুরুষদের সৌন্দর্যের ক্ষেত্রে আসলে বিশেষ করে বয়স, উনি কিছুটা বলেছেন, আর অনেকে দেখা যাচ্ছে যে একটু গাল ভেঙে গেছে, চোয়াল বসে গেছে, এই ধরনের ক্ষেত্রে কিছু ফিলার বা এই ধরনের কোনো ভূমিকা রয়েছে কিনা আসলে? আপনি যেটা বললেন ফার্স্ট অফ অল, যে আসলে এখন সৌন্দর্য নিয়ে কিন্তু ছেলেরা অনেকখানি কনসার্ন। এটা একটা কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। দেখা যাচ্ছে যে সবাই ছবি পোস্ট করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তো তখন নিজেকে সবাই চায় যে একটু বেটার লুকিং হোক। আবার দেখা যাচ্ছে একজনেরটা দেখে দেখে কিন্তু আরেকজন ইনফ্লুয়েন্স হয়, যে সে এটা তার একটা গর্ত ছিল মুখে, সে কারেকশন করলো, তারও একটা হয়তো ইচ্ছা জাগলো, এভাবে করে করে একটা হয়। আর এটা হচ্ছে আমরা যদি অনেক আগের সাথে কম্পেয়ার করি, আমাদের কিন্তু এখন আর্থসামাজিক প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে, ভিন্ন হয়েছে। দেখা যাচ্ছে মানুষ অনেক বেশি সলভেন্ট হয়েছে আগের চেয়ে, দেখা যাচ্ছে স্পেন্ড করার মতো কিছু জায়গা আছে। তো এটাও কিন্তু ওয়ান অফ দ্য রিজন, আমাদের রিসার্চগুলো যেটা বলে আর কি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যেটা বললেন যে অনেক সময় চোয়াল ভেঙে যাওয়া বা অনেক সময় বিভিন্ন জায়গায় একটু আনইভেন লাগা বা বেশি ডিপ্রেস লাগা, তো সেই ধরনের ক্ষেত্রে এরিয়া ভেদে বা ভেদে আমরা কিন্তু ফিলার করি। হ্যাঁ, দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে করি বা গালের দুই সাইডে করি বা বিভিন্ন জায়গায় ফিলার করা হয়। এবং এখন মহিলা ছাড়া প্রচুর পুরুষ রোগীরাও কিন্তু ফিলার, বোটুলিনাম টক্সিন ইনজেকশন এগুলোর পিছনে ঝুঁকে যাচ্ছে। খুব চমৎকার করে বললেন। ডক্টর পারিসা, আপনার কাছে ফিরে আসি। সেটি আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে চুল আমাদের খুব মানে গুরুত্বপূর্ণ একটি, আমি বলবো, অঙ্গ। বিশেষ করে চুলের সৌন্দর্য, চুল তার কবেকার বিদিশা নিশা, ঘন কালো অন্ধকার, ঘন কালো চুল। তো এই চুল সবারই প্রত্যাশী, যিনি সঙ্গী থাকেন তারও প্রত্যাশা যে তার সঙ্গিনীর চমৎকার ঘন কালো চুল থাকবে। একই সঙ্গে পুরুষদের চুলও কিন্তু গুরুত্বপূর্ণ, যে দেখা যাচ্ছে যে চুল রক্ষার্থে তারা জীবন
একদম উৎসর্গও করে ফেলেন কেউ কেউ। তো এই চুল রক্ষায় কি করা সম্ভব, এবং আমাদের এই বর্তমান যে প্রেক্ষাপটটি রয়েছে চুলের যত্নটি, এখন আমরা শ্যাম্পু নির্ভর জীবন যাপন করি, যে কোন শ্যাম্পুটি চুল ড্যামেজ কমাবে, কোনটি হেয়ার ফল কমাবে, এইসব অনেক ক্যাটাগরি রয়েছে। আবার এগুলোর আসলটি রয়েছে, আবার নকলও রয়েছে, এরকম আমরা অনেক সমস্যায় পড়ি। চুলের যত্ন আসলে কিভাবে নেওয়া উচিত প্রতিদিন? আচ্ছা, আমি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কথাগুলো আসবো। অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে উইকে একদিন হেয়ার ওয়াশ করা, উইকে 2 দিন করা, এটা খুব ট্রেন্ড হয়ে গিয়েছে। ফার্স্ট থিং ফার্স্ট, আমরা যে টেম্পারেচার থাকি আমাদের তো ডেইলি হেয়ার ওয়াশ করতে হবে। আর যাদের চুল রাফ হয়ে যায় ওরা কন্ডিশনার ইউজ করতে পারে, সেটা হচ্ছে হেয়ার ওয়াশের ক্ষেত্রে বললাম যে হেয়ার ওয়াশ আমাদের ডেইলি করতে হবে বাংলাদেশের কনটেক্সটে। মানে বিশেষ করে বাইরে যে ধুলো বালি, এবং আমরা তো সবচেয়ে দূষিত একটি শহরে বসবাস করছি, বাইরে যদি আপনি আধা ঘন্টা ঘুরে আসেন তাহলে আর চুলের অবস্থা দেখার প্রয়োজন দেখতে হবে না। আর্দ্রতার ব্যাপার আছে, অনেক বেশি ময়েস্ট হয়ে থাকতে, মানে স্কাল্পটা অনেক তৈলাক্ত হয়ে যায়। সো আমাদের দেশের কনটেক্সটে আমি প্রেফার করি ডেইলি ওয়াশ করা। ডেইলি ওয়াশ এটি একটি অনেকেই। হ্যাঁ, আর বলুন। আর চুল পড়ার যে ব্যাপারটা, অ্যালোপেশিয়া এরিয়াটা অনেক পাই আজকাল, এটা তো অটোইমিউন ডিজিজ না, যেটি আসলে মনে হয় যে তেলাপোকা বোধহয় চুলগুলো খেয়ে করে, গেছে। অনেকে বলে জিন নিয়ে গেছে চুলটা। কিন্তু আরেকটি বিষয় রয়েছে যে প্রতিদিন কিন্তু কিছু চুল পড়াটা স্বাভাবিক, ইজ ভেরি ন্যাচারাল। 100 to 150 যদি চুল পড়ে, দ্যাটস ভেরি ন্যাচারাল, ভেরি ন্যাচারাল। কিন্তু তার চেয়ে বেশি যদি একেবারেই পড়ে যাচ্ছে তখনই আমরা বলবো যে এটা অ্যাবনরমাল একটা হেয়ার ফল হচ্ছে। এই চুল পড়ার থেকে আমি ডক্টর মেননের কাছে একটু ফিরে আসি, যে চুল পড়ার সাথে আমাদের জীবনের যে একটা ব্যালেন্স, যে একটা লাইফ, তার একটি সম্পর্ক রয়েছে, বিশেষ করে ঘুম, খাওয়া দাওয়া, আমাদের ভিটামিন, এই ধরনের কিছু ব্যাপার রয়েছে, কিছু হরমোনাল বিষয় রয়েছে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। সেই ব্যাপারটা যদি আমাদেরকে একটু উল্লেখ করতেন। হ্যাঁ, আপনি একটা ভালো কথা বলেন যে চুল কখনো কিন্তু একটা নির্দিষ্ট কারণে পড়ে না। যেমন একটা ডিজিজ ফাঙ্গাসের কারণে হচ্ছে, ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে, চুল পড়ার কিন্তু এরকম একটা দুটা কারণ নেই। পুরুষ ভেদে কিছু আলাদা কারণ, মহিলা ভেদে বা নারী ভেদে কিছু আলাদা কারণ, আবার কিছু আছে কম্বাইন্ড। হ্যাঁ, আবার কিছু আছে ধরেন জ্বরের কারণে পড়ছে, ইনফেক্টিভ কজ, ক্রনিক ডিজিজ। হ্যাঁ, এটা খুব কমনলি হয়, যেটা আপনি বললেন, খুব সুন্দর একটা পয়েন্ট, যে ক্রনিক ডিজিজ কিন্তু ওয়ান অফ দ্য কজেস অফ হেয়ার ফল। তো আপনি যেহেতু আমাকে প্রশ্নটা পুরুষের আঙ্গিকে করলেন, তো আমি ওইভাবে প্রশ্নের জবাবটা দিই। পুরুষের মেইনলি যেটা চুল পড়ে সেটা হচ্ছে আমরা অ্যান্ড্রোজেন হরমোনের জন্য আমাদের চুলটা পড়ে, যেটাকে আমরা কমনলি বলে থাকি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। এই জন্যই পুরুষের টাক হয়, মহিলাদের টাক হয় না। তো দেখা যাচ্ছে যে এটা কারো কারো এক একটা মানুষের এক একটা বয়সে শুরু হয়। তো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া ডিলে করার অনেক ধরনের ট্রিটমেন্ট রয়েছে, এবং অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াকে ইমপ্রুভ করার অনেক ধরনের আধুনিক চিকিৎসা কিন্তু আমাদের দেশে রয়েছে। আরেকটা যেটা বললেন যে নিউট্রিশনাল ফ্যাক্টরসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে যেমন ভিটামিন বি, বায়োটিন, হ্যাঁ, তারপর হচ্ছে আয়রন, তারপর হচ্ছে ভিটামিন ডি। হ্যাঁ, এই ধরনের নিউট্রিশনাল ফ্যাক্টরগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলি ডেফিসিয়েন্সির কারণে খুব বেশি চুল পড়ে। এক্সেসিভ ডায়েটেও চুল পড়তে পারে, ফিভারের কারণে চুল পড়ে ছেলেদের। আবার দেখা যাচ্ছে থাইরয়েডের ডিসঅর্ডার যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু চুল পড়ে। চুল নিয়ে কথা বলছিলাম, চুল পড়ে গেলে কি করব? চুল তো পড়ার কারণ বললেন, বিভিন্ন অভাবের কথা বললেন, কিন্তু সত্যি সত্যি যাদের চুল পড়ে যাচ্ছে বা সামাজিকভাবে যারা আসলে একটু সমস্যার মধ্যে পড়ছেন, সোশ্যালি যারা একটু হ্যারাসড হচ্ছেন, তারা কিন্তু খুব দ্রুতই চান এটি থেকে রিকভারি করতে। সেই ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বা চুলের এই রক্ষার্থে কি কি করা যেতে পারে? আচ্ছা, প্রথমত যে অভাবগুলো আমার বডিতে আছে ওগুলো ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে একটা নতুন অপশন আজকাল সবাই জানে, পিআরপি, প্লাটিলেট রিচ প্লাজমা। পিআরপি আমরা 7টা থেকে 8টা, 6টা থেকে 12টা, যার যতটা লাগে সেশন নিয়ে থাকে, অ্যান্ড আস্তে আস্তে চুলটা গজাতে শুরু করে। একটা ছোট এক্সাম্পল দেই, সোনালি বিন্দ্রেকে সবাই চিনে থাকেন। ওনার চুল অনেক সুন্দর ছিল ওয়েন শি ওয়াজ ইয়াং, দেন ওনার ক্যান্সার হলো, কেমোথেরাপির জন্য চুলগুলো পড়ে গেল। এখন আবার ওনাকে দেখলে বোঝা যায় পিআরপির পর ওনার চুল কীভাবে সুন্দর করে রিগেইন করছে। সো পিআরপিটা এভাবেই কাজ করে। আর এলইডি থেরাপিটা খুব, লেজার যে লাইটটা, ওটাও পিআরপির পর আমরা দিয়ে থাকি 5 থেকে 10 মিনিট, কারোর ক্ষেত্রে 3 থেকে 4 মিনিট, পার্সন টু পার্সন ভ্যারি করে। সেক্ষেত্রে এইটা একটা অ্যাডেড ফ্যাক্টর হেয়ার গ্রোথের জন্য। আর হেয়ার ট্রান্সপ্ল্যান্ট তো আছেই, শেখর ধাওয়ান, ওনার তো হেয়ার ট্রান্সপ্ল্যান্টের অনেক বড় একটা এক্সাম্পল। হেয়ার ট্রান্সপ্ল্যান্টও ভালো কাজ করে, যাদের পিআরপি কাজ করে না। সর্বশেষ আসলে পদ্ধতি এখন আধুনিকভাবে অনেক জায়গায় হচ্ছে, এবং বাংলাদেশেও হচ্ছে। বাংলাদেশে খুব ভালো হচ্ছে, সেটাই বলছি।
আচ্ছা, খুব অসংখ্য ধন্যবাদ। এটি আসলে নিশ্চয়ই আশাব্যঞ্জক একটি কথা, Yes. যারা আসলে চুলের সমস্যায় ভুগছেন যারা বিভিন্ন সময়। আরেকটি কথা যেটি বলি যে কিছু মিথ রয়েছে, যেমন ধরেন ছোটবেলায় আমরা শুনেছি যে একদম খাঁটি নারকেল তেল ব্যবহার করতে হবে। অনেকে আমরা প্রতিদিন জোর করে মাথায় তেল দেওয়াটা একটা বিষয় ছিল। এখন তো তেল দিলে কিন্তু আপনারা মানে আমি জানি না কতখানি গ্রহণ মানা করবেন, করা চুলে হয়। দিলে মানা করা হয়। হারাম। এই কিছু কিছু এই রক্ষার্থে সৌন্দর্য রক্ষায় কিছু রেগুলার প্র্যাকটিস আমরা করি যেটা হয়তো অজান্তে ক্ষতি করে ফেলছে, এমন কিছু আছে কি? হ্যাঁ, সেটা স্কিনের ক্ষেত্রে তো অনেক আছে, যেমন পুড়ে গেলে এটা ওটা দেয়, তারপর ব্রণ হলে রসুন দেয়, হলুদ দেয়। তো এগুলো তো আসলে অভাব নাই। দেখা যাচ্ছে এর চেয়ে রোগের চেয়ে রোগী আরো বাড়তে থাকে এসব জিনিস করার জন্য। তো চুলের ক্ষেত্রে খুব প্রচলিত হচ্ছে চুলে অনেকে ডিম দেয়, হ্যাঁ, তারপরে অনেকে তেল দেয়, অনেকে লেবু দেয়। তো ডিম, লেবু এগুলোর খুব একটা ভূমিকা নাই। আর তেল যদি আমরা দেইও হয়তো সপ্তাহে একদিন, সেটা গোসলের হয়তো বা 15-20 মিনিট বা আধা ঘন্টা আগে দিলে হয় কি চুলের হয়তো রাফনেসটা একটু কমে। একটু বাট কমে। রেগুলার তেল দেওয়াটা একেবারে ঠিক না, কারণ আমাদের স্ক্যাল্পে এমনি সেবাম কন্টেন্ট অনেক বেশি থাকে। এক্স্যাক্টলি। তো দিলে আরও চুল পড়তে পারে। তো আমার পেশেন্ট আমি এভাবে কাউন্সিলিং করি যে দেখেন আপনারা তেলটা কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে বেশি ইউজ হচ্ছে, এই উপমহাদেশে। তো সারা পৃথিবীতে তো 180-200টা দেশ আছে, ওরা তো এভাবে তেল দেয় না, তো ওদের তো কারো চুল পড়ে শেষ হয়ে যাচ্ছে না। তো দিলেও আপনারা কন্ট্রোল ওয়েতে দিবেন বা সীমিত আকারে অল্প সময়ের জন্য দিবেন, এটা একটা। অনেকে আছে পেঁয়াজের রস ঘষে, এটা ওটা। তবে কিছু কিছু স্টাডিতে জি। দেখা যায় যে পেঁয়াজের যে ঝাঁজটা আছে এটা হেয়ার ফলিক্যাল, চুলের গোড়াকে কিন্তু স্টিমুলেট করে। তো কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরাও অনেক সময় পেশেন্ট অ্যাডভাইস করি অ্যালোপেশি এরিয়াটার ক্ষেত্রে যে পেঁয়াজের ঝাঁজটা আপনারা ঘষতে পারেন, বাট দ্যাট উইল নট বি আ অনলি অপশন। Only এটা solution। একটা অ্যাডেড কিছু অপশন হিসেবে কাজ added করতে option পারে। হিসেবে কাজ করছে, সান্ত্বনামূলক কিছু কাজ হয়তো ত্বরান্বিত করছে। ডাক্তার পারিসা, আপনার কাছে আসি যে ত্বক সৌন্দর্যকারী কিছু ক্রিম আমরা দেখছি যে প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে আসছে, এবং যারা আসলে একেবারেই প্রান্তিক জনগোষ্ঠী অথবা একটু কম ধারণা রাখেন এই সম্পর্কে, তারা কিন্তু এই ফাঁদে পা দেন। তারা অনলাইনে অর্ডার করে সেই ক্রিমটি ব্যবহার করেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটার সমস্যা নিয়ে, জটিলতা নিয়ে আপনাদের কাছে আসেন। এই ধরনের কেসগুলো মানে পেশেন্টগুলোকে আসলে কিভাবে আপনারা ডিল করে থাকেন, বা আসলে এই ধরনের পেশেন্ট আপনারা পাচ্ছেন কিনা আজকাল? এ ধরনের পেশেন্ট একটা এজ গ্রুপ আছে 13 to 24-25, স্পেশালি মেয়েরা। ফার্স্ট ওদেরকে অনেক সাইকোলজিক্যালি বুঝাতে হয় যে এটা ঠিক না। দেখা যাচ্ছে এই সেরাম, এটা সেটা, এরকম অনেক প্রোডাক্ট ইউজ করছে যেটাতে স্টেরয়েড আছে, স্কিন হয়ে যাচ্ছে, তারপর একনি এটা সেটা হচ্ছে। এমন একটা বাজে অবস্থায় চলে যাচ্ছে যে ওটার ট্রিটমেন্টও করা যাচ্ছে না। সেক্ষেত্রে আগে আমরা কাউন্সেলিং করে নিই, এডুকেট করে নিই পেশেন্টকে যে এটা ঠিক না, তারপর আমরা সে অনুযায়ী আগাই। ফার্স্ট স্কিনটাকে নর্মাল করি, কিছু সেরাম দেই, কিছু ইউজ করার জন্য কিছু নাইট ক্রিম দেই, কিছু ডে ক্রিম দেই, সানস্ক্রিন দিই, এভাবে আস্তে আস্তে আমরা স্কিনটাকে ঠিক করি। যেগুলো অথেন্টিক ক্রিম, এক্স্যাক্টলি, যেগুলো মেডিকেটেড বা যথার্থ ক্রিম। চমৎকার করে বললেন পারিসা। আমি মেহেরান আপনার কাছে আসি যে ঈদে ফিরে আসি। তো আমরা তো অনেক গল্প করলাম যে রোগ টোগ সৌন্দর্য রক্ষায় নিয়ে। তো ঈদের সৌন্দর্যে দেখা যাচ্ছে যে কিছু মানে দেখা যাচ্ছে পুরনো কিছু অ্যাক্সিডেন্টাল ঘটনাও ঘটে। দেখা যাচ্ছে কাছেও হয়তো কেটে গেছে সেই দাগটি, অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কান ফুটো করেছে বা নাক ফুটো করেছে, সেখানে দেখা যাচ্ছে যে একটু কিলয়েডের মতো জন্ম হয়। এই জায়গাগুলোতে যেগুলো ত্বকের সৌন্দর্য ব্যাহত করছে, এই জায়গাগুলো কি আসলে পরিত্রাণের উপায় রয়েছে কিনা আপনাদের কাছে? আচ্ছা, আপনার প্রশ্নটা খুবই প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন। আমি এটাকে দুই ভাগে একটু অ্যান্সার করি। একটা হচ্ছে ঈদের আগে অনেকে দেখা যাচ্ছে নাক ফোড়াচ্ছে, কান ফোড়াচ্ছে, এখান থেকে দুই ধরনের কমপ্লিকেশন হয়। একটা হচ্ছে পারে যদি প্রপার হাইজিন মেনটেন না করে বা অ্যাসেপ্টিক প্রিকশন না নিয়ে করে, তাহলে সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। আর অনেক সময় দেখা যায় কিছুদিন পরে ওই জায়গাটা উঁচা হয়ে যায়, একটা শক্ত ফিল হয়, যেটাকে আমরা বলি কিলয়েড। তো কিলয়েড হলে কিলয়েডের চিকিৎসা রয়েছে। তো এটা গেল একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে এই সময় দেখা যাচ্ছে কিন্তু হাউস হোল্ড কিংবা ঘরে ঘরে দেখা যায় প্রচুর মাংস কাটা, রান্না করা, এটা ওটার জন্য গুতা খাওয়া, অনেক সময় হুট করে একটা মাংস কাটতে গিয়ে হাড্ডি পড়লো, ওখানে একটা স্কার। তো স্কারের ট্রিটমেন্টের ক্ষেত্রে সারা বিশ্বে যা হচ্ছে আধুনিক, বাংলাদেশেও তাই হয়। এখানে যথেষ্ট দক্ষ ডার্মাটোলজিস্ট রয়েছেন, প্লাস্টিক সার্জন রয়েছেন, যারা যথেষ্ট দক্ষতার সাথে করে। বাট একটা জিনিস পেশেন্টদের মনে রাখতে হবে যে কোনো স্কারের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটু সময় দিতে হয়। এক একজন এক এক ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন হয়, কারো সাবসিশন, কারো পিআরপি, কারো সার্জারি, হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে কারো লেজার।
হ্যাঁ, তো এক একজনের ক্ষেত্রে এক একটা একটু সময় দিতে হয়। সব ধরনের স্কারই মোটামুটি একটা সময় বা একটা সেশনের পরে কারেকশন হয়ে যায়, বাট সেই ক্ষেত্রে একটা ধৈর্য ধরতে হয় আর কি। জি, খুবই চমৎকার করে বললেন। আমি পারিসার কাছে একেবারেই খুব ডে টু ডে কিছু অ্যাক্টিভিটির কথা জানতে চাই, যে আসলে একজন ধরুন একজন তরুণী তার ত্বকের যত্ন প্রতিদিন নিতে চান, চুলের যত্ন নিতে চান, একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত কোন কোন বিষয়গুলো তার মাথায় রাখা উচিত যে এটি করা যাবে না, ডু অ্যান্ড ডোন্টস? ওকে, ডোন্টস হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখে না বুঝে ক্রিম টাকাও নষ্ট, স্কিনও নষ্ট। আচ্ছা, আচ্ছা, আর অফকোর্স ফুড হ্যাবিটটা ভালো রাখতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট ফুড সমৃদ্ধ। বলতে আসলে কি ধরনের ফুড আসলে তাদের গ্রহণ ওকে, করা আমি উচিত? এটাকে বলি রেইনবো ফুড, মানে গাজর, তারপর হচ্ছে টমেটোস, যেগুলো কালারফুল ফুড, ওগুলা খেতে, তাহলে সেটা খুবই ভালো স্কিনের জন্য। তারপর ফেস ওয়াশ ইউজ করা, মেডিকেটেড, সানস্ক্রিন বের হওয়ার আগে সানস্ক্রিনটা Sunscreen ইউজ ব্যবহার করা, করা। রাতেবেলা ময়েশ্চার ইউজ করা। আর যদি কেউ যদি একটু বেশি ঘামায়, সে যদি টিস্যু রাখে সাথে, তাহলে সেটা যদি ইউজ করে, সেক্ষেত্রে তার অ্যাকনির যে একটা টেন্ডেন্সি, ওটা কমে যাবে। দ্যাটস ইট। জি। খুবই ইজি অ্যান্ড মানে সিম্পল। আমি বলছি ডেইলি টু ডেইলি একটা Yeah, সৌন্দর্য practical. রক্ষা প্র্যাকটিক্যাল একটু Yeah. যে আমরা করতে পারি আর কি। এটা চুলের কথা তো বলেছি যে একটু শ্যাম্পু করা প্রয়োজন, চুলের যদি ক্ষেত্রে conditioner আরেকটা দেন। ভুল আজকালকার যুগে সবাই করে থাকে, দ্যাট ইজ চুলটা ড্রাই করার জন্য হেয়ার ড্রাই ইউজ করে। হ্যাঁ, সো হ্যাঁ, আমি সেটাই। প্রেফার করি ফ্যানে চুলটা শুকানো। শুকানোর জন্য, মানে ওই তাপটা হয়তো কিছুটা Exactly. সমস্যা করতে পারে। ধন্যবাদ পারিসা, খুব চমৎকার করে আপনি কিছু টিপস দিয়েছেন। আমি একেবারে শেষ পর্যায়ে, শেষ 1 মিনিটে আছি। ডাক্তার মেহরান, আমাদের এই যে ঈদের আনন্দকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে বিশেষ করে পুরুষদের সৌন্দর্যে কি কি করা উচিত, কিছু টিপস যদি আপনি দিয়ে থাকেন। সেটাই যেটা বললাম আর কি, যে জিনিসটা হচ্ছে কি হেলদি ফুড। বিশেষ করে একটি কথা বলছি, যারা শেভ করছেন রেগুলার, বাইরে শেভ করছে, তাদের কিন্তু অনেক ধরনের অ্যালার্জিক প্রবলেম হ্যাঁ, হচ্ছে। বাইরে শেভ করলে আসলে দুই ধরনের ডিজিজ হতে পারে। একটা হতে পারে ইনফেক্টিভ ডিজিজ যেগুলো আছে, কন্টাজিয়াস ডিজিজ যেগুলো আছে, যে দেখা যাচ্ছে ফলিকুলার ডিজিজ হচ্ছে অথবা সেখান থেকে ছুলি বা পিটিবি হচ্ছে। আরেকটা কিন্তু দেখা যাচ্ছে এটার পর জন্য একটা মাইক্রো প্রিকিং হয়। তো প্রিকিংগুলো থেকে দেখা যাচ্ছে সেলুন থেকে কিন্তু অনেক ধরনের ডিজিজ হবে, যেমন সিফিলিস ছড়াতে পারে, হেপাটাইটিস ছড়াতে পারে, এমনকি খুব সিভিয়ার কেসে এইডসও ছড়াতে পারে। Multiple user শেভটা আসলে আমার মনে হয় সবারই বাসায় করা সম্ভব এবং করলেই মনে হয় বেটার। এটা অনেক সময় আমরা কিছুটা লেজিনেসের কারণে করি না আর কি। আচ্ছা, তো এটা রয়েছে। এবং পুরুষরা আসলে ঠিক একই রকম কিছু ব্যবস্থাই করবেন, যে বাইরে যাওয়ার আগে যদি প্রয়োজন হয় তীব্র রোদে গেলে সানব্লক ইউজ করবে। তারপর দেখা যাচ্ছে একটু Face গরমের দিনে একটু পুরুষদের ঢিলা জন্য ঢালা আলাদা- কাপড় পরা, হ্যাঁ। লাইট কালার, বিকজ হ্যাঁ, লাইট কালার হ্যাঁ, আপনার ঠিক হিট বলেছেন। অ্যাবজর্পশন কম করে। যদিও কালো পরে আছে, বাট এটা তো স্টুডিও, সো আমরা যখন বের হব তখন একটু লাইট কালার কাপড় পরা, পানি বা ডিহাইড্রেশন যাতে না হয় সেই জিনিসগুলো মেনটেন করা, তারপর মুখ 2-4 বার ধোয়া। ফেস ওয়াশ কি ব্যবহার করবেন কি না? অবশ্যই করবে। মেডিকেটেড ফেস ওয়াশ, আপনার ড্রাই স্কিন হলে একরকম, অয়েলি স্কিন হলে একরকম, স্কিন ভেদে আপনার ফেস ওয়াশ ইউজ করতেই হবে। খুবই চমৎকার করে বললেন। আমরা কিন্তু একেবারেই মানে বিশেষ করে সৌন্দর্য রক্ষায় আমাদের ডে টু ডে যে যত্নগুলো করা দরকার, সেটি নারী এবং পুরুষ ভেদে উভয়ের কাছ থেকে আপনি শুনে নিলাম। এবং আমরা মনে করি যে এই ঈদ যে সৌন্দর্যের একটি প্রতীক, আনন্দের একটি প্রতীক, এবং এই আনন্দকে আরও বেশি দ্বিগুণ করতে আসলে সহায়তা করবে আপনাদের এই টিপসগুলো, যারা বিশেষ করে আমি আগেই বলেছি যে সৌন্দর্য মানুষের শুধুমাত্র একটি বাহ্যিক সৌন্দর্য নয়, একটি অন্তর্গত সৌন্দর্যেরও একটি প্রতিফলন, এবং এটি তার আত্মবিশ্বাসকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এই ঈদ আপনাদের জন্য আরও আনন্দময় হোক, এবং আমি মনে করি মানুষের সৌন্দর্য রক্ষায় আপনারা যেভাবে কাজ করছেন সেটি বহমান থাকুক। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আজকে এই ঈদ আনন্দই সুরক্ষায় প্রতিদিনে আমরা কথা বলছিলাম ত্বকের সৌন্দর্য রক্ষায় যে কী কী যত্ন আমাদের নেওয়া দরকার, এবং একই বিষয়ে যে টিপসগুলো আমরা পেয়েছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে রং ফর্সাকারী যে ক্রিমগুলো রয়েছে সে ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে, অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে আমাদের সাবধান হতে হবে, এবং বিভিন্ন ফার্মেসি থেকে আমাদের নিজের অযান্ত্রিক বিভিন্ন ক্রিম আমরা নিয়ে ব্যবহার করে থাকি, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা সবাই ডে টু ডে আমাদের ত্বকের যত্ন করি এবং সৌন্দর্য রক্ষায় এগিয়ে আসি। সবাই সৌন্দর্য মানুষকে ভালো রাখবেন, এবং এই ঈদ আপনাদেরকে আরও ভালো রাখুক। ঈদ আনন্দময় হোক। ঈদ মোবারক। সবাইকে ধন্যবাদ।